আজ এই বিদ্যালয় লকডাউনের জন্য, এটা আমার বিদ্যালয় না। ঈশ্বর, এটা আমার বিদ্যালয় হতে পারে না। আমার বিদ্যালয় তো হইচইপূর্ণ। যে বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কথা বলা যাবে না, শিক্ষার্থীদের কি শাসন করা যাবে না, দেখা যাবে না, সেটা আমার বিদ্যালয় হতে পারে না। ঈশ্বর, আমি আমার বিদ্যালয়ে ফেরত যাই। আমার বিদ্যালয় তো হইচইপূর্ণ, শিক্ষার্থীদের সাথে কথা বলা যাবে, দেখা যাবে, এটা হচ্ছে আমাদের বিদ্যালয়। সেটা হচ্ছে কি আমাদের প্রাণের বিদ্যালয় আমিনুর রহমান গার্লস হাই স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিফাত রহমান, সহকারী শিক্ষক বাংলা, আমিনুর রহমান গার্লস হাই স্কুল। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের আবারও কি বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে নবম এবং দশম শ্রেণী শুরু করব। স্যার, আমরা কি গত ক্লাস শব্দের ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের 11তম কি অধ্যায় পরিচ্ছেদ সম্পর্কে কি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি তোমরা ভালো আছো, তো স্যার আমরা এখন কি আমরা হচ্ছে পড়াশোনাটাকে আমাদের অনলাইন ক্লাসটা কি শুরু করতে চাচ্ছি। কিন্তু তোমাদের আমি আগে বললাম কি আমাদের আজকের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের 11তম পরিচ্ছেদ। স্যার 11তম পরিচ্ছেদে কি আছে? শব্দের শ্রেণী বিভাগ। শব্দের কি শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ। আমরা কি চলাফেরা করতে স্যার আমরা কি অনেকগুলো কি শব্দ বলে থাকি। এই শব্দগুলোকে কী বলা হয়? এক একটি কি শব্দ বা সাউন্ড বা ওয়ার্ড। সাউন্ড মানে কি শব্দ, আর ওয়ার্ড মানে কিন্তু শব্দ। আমরা কি সাউন্ড নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো কি ওয়ার্ড নিয়ে। কী আলোচনা করবো? ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড শব্দ অর্থ হচ্ছে কি বাংলা শব্দ হচ্ছে কি শব্দ। এই শব্দ নিয়ে আমরা আলোচনা করবো। তারা জানা দরকার কি শব্দটা কি জিনিস। এই যে আমরা কি শব্দ বললাম, এটা কিন্তু এক ধরনের শব্দ, এটা কি এক ধরনের সাউন্ড। কিন্তু বাংলা ব্যাকরণে স্যার এই ঠকঠকানি শব্দটা কিন্তু স্যার এখানে কি শব্দ বা সাউন্ড নয়। স্যার শব্দটা কী করতে, বাংলা ব্যাকরণ শব্দ হলে কী করতে হবে? শব্দ অর্থগত বর্ণ বা বর্ণ সমষ্টিতে শব্দ বলে। কী বললাম স্যার? অর্থগত বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়ে থাকে। যেমন স্যার কলম, বই, খাতা। কী বললাম? বর্ণ হতে শব্দ হতে হলে কী করতে হবে? অর্থগত বর্ণ হতে হবে বা বর্ণ সমষ্টি মিলে কী হবে? শব্দ হবে। আমি বললাম কি আমাকে একটি কলম দাও। স্যার এই আমাকে একটি কলম দাও ইত্যাদি এগুলো কি বিভিন্ন বর্ণের সমষ্টি। স্যার যেমন স্যার কলম স্যার একটা কি ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা কি বর্ণ। এখানে কি দেখেন স্যার এখানে কি তিনটা বর্ণ মিলে কি হয়েছে? একটা শব্দ হয়েছে। এটা কি একটা অর্থগত শব্দ। কলমের অর্থ দ্বারা কি এরকম একটা কি যেটা লেখা হয় সেটাকে কলম বলা হয়। বইও খাতাও কিন্তু কি সেই রকমই একটি উদাহরণ। স্যার আমার জন্য কি স্যার বললাম কি ক ক চ ট প সবই বর্ণ আছে, আর বর্ণ আছে, বর্ণ সমষ্টি আছে, কিন্তু এটা শব্দ হতে হলো না কেন? এটা কি এক ধরনের অর্থগত শব্দ। অর্থগত কি বর্ণ বা বর্ণ সমষ্টি এখানে নেই, তাই কি অর্থগত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় কি শব্দ বলা হয়। এই কসটত প দিয়ে কি হবে না, কারণ কি এগুলো কি ক, হ্যাঁ ক চ ট প একটা কি স্যার বর্ণ সমষ্টি আছে, কিন্তু এটা বর্ণ সমষ্টি থাকার পরে কি আমাদের এটা শব্দ হলো না, কারণ এখানে কি শব্দের অর্থগত কি শব্দের কি অর্থগত কি এখানে আসলো না, কাজ এটা কি শব্দ হতে পারে না। তাহলে স্যার আজ এখন আমরা আলোচনা করবো কি শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। শব্দের শ্রেণী বিভাগে সাধারণত কয় ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা। শব্দের শ্রেণী বিভাগ কয় ভাগ করা হয়েছে? শব্দের শ্রেণী বিভাগ কয় ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন স্যার গঠনগত, অর্থগত আর হচ্ছে উৎসগত। গঠনগত, অর্থগত আর হচ্ছে উৎসগত হবে। গঠনগত শব্দকে কয় ভাগ করেছে? 2 ভাগে। গঠনগত শব্দকে কয় ভাগ করেছে? 2 ভাগে। অর্থগতভাবে শব্দকে কত ভাগ করেছে? 3 ভাগে। এবং উৎসগতভাবে শব্দকে কয় ভাগ করেছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলছি গঠনগত, অর্থগত এবং উৎসগত শব্দের শ্রেণীবিন্যাস। তো গঠনগতকে ভাগ করা হয়েছে 2 ভাগে। গঠনগতকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে কি মৌলিক শব্দ, একটা হচ্ছে কি মৌলিক শব্দ ও সাধিত শব্দ। উৎসগতভাবে শব্দকে অর্থগতভাবে শব্দকে কত ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলোকে আমরা এখন ক্লাসের ধারাবাহিকতায় কি আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি আমার ক্লাসটি কি মনোযোগ সহকারে দেখছো, শুনছো এবং কি বোঝার কি ট্রাই করছো।
তাহলে আমরা কি প্রথমে কি অর্থগতভাবে গঠনগতভাবে শব্দের শ্রেণীবিন্যাস কত প্রকার বললাম? 2 প্রকার। একটা কি মৌলিক শব্দ, একটা কথা কি মৌলিক শব্দ, এটা কি মৌলিক শব্দ। মৌলিক শব্দটা কী জিনিস সেটা আমাদের জানতে হবে। মৌলিক মানে কি? মূল জিনিসটা। মৌলিক মানে হচ্ছে মূল জিনিসটা, অর্থাৎ যে শব্দটা মূল জিনিসটা, মূল জিনিস। মৌলিক শব্দ হচ্ছে কি? মৌলিক শব্দ হচ্ছে মূল জিনিসটা, অর্থাৎ যে শব্দকে কি ভাঙলে কি অন্য কোনো অর্থ পাওয়া যাবে না, এটাকে কি ভাঙা যাবে না, ছিঁড়া যাবে না, আলাদা করা যাবে না। যেমন আমরা কি এই পেনটাকে কী করলাম? ভেঙে ফেললাম, আলাদা করে দিলাম, একটা হেড, একটা হচ্ছে কি মার্কার, আমরা এখানে আলাদা করলাম। কিন্তু এই সব মৌলিক শব্দটা স্যার এটাকে কি আলাদা করা যাবে না, ভাঙা যাবে না, ছেঁড়া যাবে না, মস্কানো যাবে না। হাজার ঝড় চোপন আসুন কখনো কি মস্কানো যাবে না। এই সমস্ত শব্দকে কী বলা হয়? মৌলিক শব্দ বলা হয়ে থাকে। অর্থাৎ ব্যাকরণ ভাষায় বলা হচ্ছে কি জানো? যে শব্দ বিশ্লেষণ করা যায় না, যে শব্দ বিশ্লেষণ করা যায় না তাকে কী বলা হয়? মৌলিক শব্দ বলা হয়ে থাকে। যেমন স্যার গোলাপ, যেমন হচ্ছে কি গোলাপ, যেমন স্যার হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে কি কান, হ্যাঁ, তারপর হচ্ছে নাক, হাত, পা, তারপরে হাত পা, যেমন স্যার তিন, ইত্যাদি ইত্যাদি। দেখো স্যার গোলাপ কি ভেঙে পাবো? গোলাপ ফুল ভেঙে কোনো কিছু পাবো না। নাককে ভেঙে কি চোখ করা যাবে? যাবে না। আর কি কানকে ভেঙে কি নাক করা যাবে? যাবে না। হাতকে ভেঙে কি পা করা যাবে? না। পাকে ভেঙে কি হাত করা যাবে? যাবে না। যেমন স্যার অঙ্ক পাশে অঙ্ক দিয়েছি আমরা তিনটা কি ভাঙা যাবে? যাবে না। তিনটা কি ভাঙা? এইরকমভাবে কি 5 আছে, যেগুলো কি অঙ্কে মৌলিক শব্দ আছে, সেগুলো কি আমাদের এখানে মৌলিক শব্দ হিসেবে ব্যবহার হবে। কিন্তু এখানে যদি 4 দেওয়া হয়, 4 কি ভাঙা যায়? 4 কি এখানে কি 4 দেওয়া হয়, 4 কি ভাঙা যায়, কিন্তু এটা কি মৌলিক সংখ্যা হতে পারে না। আগে বলেছিল কি মৌলিক সংখ্যা হচ্ছে কি কোনো ভাঙা যাবে না, ছেড়া যাবে না, কোনো বিশ্লেষণই করা যায় না, এমন শব্দকে কী বলা হয়ে থাকে? মৌলিক শব্দ বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করবো কি সাধিত শব্দ। এখন আমরা আলোচনা করবো কি সাধিত শব্দ। কি সাধিত এখন আলোচনা করবো কি সাধিত শব্দ। এখন আমরা আলোচনা করবো কি সাধিত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দকে বিশ্লেষণ করে আলাদা অর্থ পাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত শব্দকে বিশ্লেষণ করে আলাদা অর্থ পাওয়া যায় সেই সমস্ত শব্দকে কী বলা হয়ে থাকে? সাধিত শব্দ বলা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত শব্দকে ভেঙে আলাদা করলে অন্য কোনো আলাদা করে কি কোনো অর্থ পাওয়া যায় সেই সব শব্দকে কী বলে থাকে? সাধিত শব্দ বলা হয়ে থাকে। স্যার আমরা যে শব্দটা ভাঙবো, এই শব্দটা ভাঙতে হলে কী করতে হবে? সমাজ যোগ কি আমাকে হাতুড়, মানে শব্দটাকে এটা কি লোহা, এটা কি কোনো কোনো টেবিল যে আমরা হাতুড় দিয়ে কি সেটা ভাঙবো, সে হাতুড়ে ভেঙে আলাদা করে তার অর্থ বানাবো। যেমন স্যার গাছ থেকে কী করি আমরা? গাছটা কি গাছ থেকে আমরা টেবিল বানাবো, গাছটা প্রথমে আমরা কাটি, গাছে কেটে তাকে কী করে বিভিন্ন রূপায়ণের মাধ্যমে কি ভেঙে সুন্দর করে কী করি আমরা রিফাইন করে তাকে কি আমরা টেবিল তৈরি করি। তো তেমনিভাবে সব সাহিত্য শব্দ কী করে গাছ থেকে যেন টেবিল তৈরি করা হয়, স্যার ওইরকম কি একটা শব্দ থাকে সেই শব্দকে ভেঙে কী করতে হবে? আর তার নতুন একটা অর্থগত কাজ হবে। স্যার এটাকে ভাঙার জন্য কি আমরা হাতুড় বা শাবল ব্যবহার করবো না, আমরা এখানে ব্যবহার করতে হয় কি একটা হচ্ছে কি সমাস। আমরা নিশ্চয়ই স্যার সমাস করেছি, সমাস, প্রত্যয়, সন্ধি, তারপর কি বিরক্তি, ইত্যাদি জন্য কি হয় ইত্যাদি। তারপর স্যার আছে কি কারণ, উপসর্গ ইত্যাদি যোগে কি ইত্যাদি যোগে ইত্যাদি বলেন কি সমাস, প্রত্যয়, সন্ধি, বিরক্তি, কারক, উপসর্গ ইত্যাদি ভেঙে কিন্তু সাধিত শব্দ ইত্যাদি ভেঙে কি সাধিত শব্দ করতে হয়। এখন কথা যেমন দেখি আমরা যেমন হচ্ছে চাঁদনি, চাঁদ এছাড়া সমাজ দেখো চাঁদের মতো মুখ, একই জন্য পেলাম সমাজ জন্য পেলাম কি জন্য পেলাম? চাঁদের মতো মুখ, যার মুখ চাঁদের মতো তাকে বলা কি চাঁদের মতো মুখ। চাঁদ একটা আলাদা, মুখ একটা আলাদা।
কিন্তু এটা কি আমরা ভেঙে কী করলাম, সমাজ ভেঙে কী করলাম, চাঁদের মতন। এই চাঁদ রূপটা স্যার এটা কি একটা হচ্ছে সাধিত শব্দ। যেমন স্যার আমি কি, যেমন স্যার চলন্ত, চলন্ত, চল যোগ অন্ত, চল যোগ অন্ত। এটা আমরা সন্ধি জোড় করি, সন্ধি জোড় কী করলাম, সন্ধি জোড় কী করলাম, এটা কি আমরা ভেঙে, মানে যে চলে দ্রুত গতিতে চলে, চলতে থাকে তাকে কি বলে, ছেড়ে কি চলন্ত। এটাকে আমরা হচ্ছে ভাঙলাম, এটাকে কী যুগে ভাঙলাম, সন্ধি যুগে ভেঙে পেলাম। এছাড়া চলন্ত কি এক ধরনের সাধিত শব্দ। এইরকম আছে কি, এরকম আরও অনেক শব্দ আছে। যেমন স্যার এরকম কি আরও অনেক শব্দ আছে। যেমন স্যার যেমন স্যার আমার বলছেন বিদ্যালয়, আমাদের বিদ্যালয়টা ভাঙলাম, বিদ্যালয়, সুন্দর ভাঙলাম, বিদ্যাধর লয়, বিদ্যাধর লয়। এটা কি বিদ্যা, দুটো ভেঙে গিয়ে আমরা বিদ্যা আর লয় ভেঙে কী করলাম, আলাদা অর্থ পেলাম, সেটা কী হচ্ছে বিদ্যালয়। তো বিদ্যালয়টা কী হচ্ছে, এটা আমাদের সাধিত শব্দ। একটু আগে আমরা দিয়েছিলাম কি গোলাপ, একটু আগে কী বলেছিলাম গোলাপ, গোলাপ সব ভাঙা যাবে না, কিন্তু গোলাপ কিন্তু ভাঙা যাচ্ছে, তাই না? গোলাপ তো একটা, গোলাপ তো ভাঙা যায়, কারণ গোলাপ তো মূল ছিল, গোলাপ দিয়ে দেন গোলাপ, গোলাপের সাথে কি গোলাপ যোগ হর্ষিকা ভেঙে, যার সঙ্গে কি হর্ষিকা, এই সাইডটা ভেঙে কী করলাম আমার, এটা হচ্ছে সাধিত শব্দ। এরকম স্যার অনেকগুলো শব্দ রয়েছে, সেগুলোকে আমার কি সাহিত্য, যেমন স্যার প্রশাসন, শাসন, এটাও কি স্যার ভেঙে আলাদা প্রশাসন। যেমন স্যার হচ্ছে কি চাঁদনি, হ্যাঁ চাঁদনি, গরমিল ইত্যাদি কি, ইত্যাদি এগুলো কি আমাদের, ইত্যাদিগুলো কি আমাদের, এগুলো কি আমাদের সাধিত শব্দ। ঠিক আছে স্যার, আশা করি সাহিত্য শব্দ বলছে। অর্থাৎ আমরা আবার আলোচনা করছি গঠনগতভাবে শব্দের ব্যবহার করেছে দুই ভাগ, গঠনগতভাবে শব্দের ব্যবহার করেছে দুই ভাগে, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাহিত্য শব্দ। মৌলিক শব্দ কি ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, শিশু শব্দকে বলা হয় কি মৌলিক শব্দ। চাঁদ, হাত, পা, নাক, চোখ, গোপাল, তারপর কি গোলাপ, হ্যাঁ আম, ঠিক আছে, আম ভেঙে কিন্তু আম ভেঙে কাঁটা করতে পারবে, কাঁটা ভেঙে আম করা যায় না, এটা কি এক ধরনের মৌলিক শব্দ। আর সাহিত্য শব্দ কী করতে হবে, যেসব শব্দ কি বিশ্লেষণ করে আলাদা অর্থ প্রকাশ করা যাবে, ভাঙা যাবে, সেসব শব্দকে কী বলে থাকে সাহিত্য শব্দ বলা থাকে। যারাকে আমি বলছিলাম করলাম, সেটা কী হতে সন্ধি যুগে, উপসর্গ যুগে, প্রত্যয় যুগে, সমাজ যুগে, বিরক্তি যুগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আলোচনা করবো কীভাবে কি, এখন আমরা আলোচনা করবো শব্দের দ্বিতীয় টপিক সম্পর্কে। শব্দের কি দ্বিতীয় টপিক, শব্দের দ্বিতীয় টপিক কি, শব্দের দ্বিতীয় টপিক হচ্ছে শব্দের দ্বিতীয় টপিক হচ্ছে অর্থগত হবে। শব্দের দ্বিতীয় টপিক কত, অর্থগত হবে, অর্থগত হবে। অর্থগতভাবে শব্দের ব্যবহার করেছে তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার, যথা এক হচ্ছে কি যৌগিক শব্দ, এক হচ্ছে যৌগিক শব্দ, দুই হচ্ছে কি মৌলিক শব্দ, যোগগুলো শব্দ। তাহলে গঠনগতভাবে শব্দ দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। এখন হচ্ছে অর্থগতভাবে শব্দ ব্যবহার করেছে তিন ভাগে, একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে গুণ শব্দ প্রভাব। ঠিক আছে, যোগ তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আজকে এখন কি আমরা এই তিন ভাগ শব্দের যে অর্থগতভাবে শব্দের তিন প্রকার, সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো। কোনটা কি যৌগিক শব্দ, কোনটা গুণ শব্দ, কোনটা যোগ শব্দ, এই সম্পর্কে আমি এখন তোমাদের আলোচনা করব। তার প্রথমে কি আমরা আলোচনা করবো কি যৌগিক শব্দ। প্রথমে আলোচনা করবো কি যৌগিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি একই, আর যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ ও ব্যবহারিক অর্থটি একই তাকে
তাকে কি বলা হয়? যৌগিক শব্দ বলে। কি বলো? যে সকল শব্দ কি ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি একই থাকে, মানে কি ব্যুৎপত্তি যেখানে তৈরি হয়েছে সেটাও আবার কি তার ব্যবহার করে কি একই, এমন শব্দ কি বলা হয় থাকে, এমন শব্দ কি বলা থাকে? যৌগিক শব্দ। এমন শব্দ কি বলা থাকে? যৌগিক শব্দ বলা হয়ে থাকে। যেমন স্যার গায়ক, যেমন স্যার গায়ক, যেমন স্যার হচ্ছে কি গায়ক, যেমন স্যার হচ্ছে কি গায়ক, যেমন স্যার গায়ক। তো গায়ক মানে কি? গায়ক মানে কি? যিনি গান গায়। গায়ক মানে কি? যিনি, গায়ক মানে কি? যিনি গান গায়। স্যার যে নাচে তাকে গায়ক বলা যায়? যে নাচে তাকে গায়ক বলে? স্যার গান বলতে কি গায়ক বুঝতে হবে স্যার, গায়ক ব্যুৎপত্তি অর্থ সে গায়ক, গান গালো কি সে, তার অর্থ কি আমরা গায়ক। গায়ক বলে আমরা বুঝবো কি সে কি গান গায়। আর হচ্ছে কি সে গায়ক কখনো কি গান নাচতে পারে, নাচ করতে পারে? নাচ করে সে নাচনিওয়ালি, নাচ করে যে নাচনিওয়ালি বা নাচনিওয়ালা। তো স্যার গায়ক মানে কি? যিনি গান গায়। স্যার এইরকম গায়ক শব্দটা কি এক ধরনের যৌগিক শব্দ। এখন যাবো স্যার কর্তব্য। এখন আমার সাথে কি কর্তব্য? কর্তব্য যিনি কি দায়িত্ব পালন করে, যিনি কি দায়িত্ব, যিনি কি অর্থাৎ যা যিনি 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 কি কর্তব্য পালন করে, যিনি কি কর্তব্য পালন করে, যিনি কর্তব্য পালন করে তাকে কি বলা হয়? কর্তব্য লোক বলা হয়। যিনি যা করা উচিত সেটা কি কর্তব্য, অর্থাৎ যা করবে, মানে কোনো যা করবে সেটা কি, যা করবে সেটা হচ্ছে যা করা উচিত সেটা কি তার কাছে কর্তব্য। এখন আমাদের উচিত কি পড়াশোনা করা, এটা আমাদের এক ধরনের কি কর্তব্য, অর্থাৎ যা করা আমাদের এখন জন্য দরকার সেটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে থাকে। যেমন স্যার আর এরকম স্যার আরও আছে, যেমন বাবুয়ানা, বাবুয়ানা, তারপর হচ্ছে বাবুয়ানা, মধু, মধুর মধু কি যেটা কি মধুর মতো তার মিষ্টিকতা তাকে বলা হয় মধু, তাই না? যার যে মধুর মতো কথা বল তাকে কি মধুর বলা হয়। এখন হচ্ছে কি তোমার কথা কি মধুর মতো না, তাকে তোমাকে মধু বলা যাবে? বলা যাবে না। বাবুয়ানা বলতে কি যে বাবুর মতো কি চলাফেরা করে, যে বাবুর মতো কি যে চলাফেরা করে তাকে বাবুয়ালা বলা যাবে। ভিক্ষুকে কি বাবুয়ানা বলা যাবে? বলা যাবে, কারণ ভিক্ষু কি সে ভিক্ষা করে চলাফেরা করে, তাকে বাবুয়ানা বলা যায় না। বাকি বাবুর মতো সহজ বা তাই কি বাবুয়ানা বলা যায়। এর আগে আমি তোমাদের মধ্যে সম্পর্কে আলোচনা করেছি। যেমন স্যার চিকা মারা, চিকা মারা মানে কি? এই স্যার দেওয়ালে কেউ আমরা অনেক কিছু লিখি না, দেওয়ালে কি অনেক কিছু, চিকা মারা মানে কি দেওয়ালে কোনো কিছু লেখা। এগুলো কি তোমাদের এক একটা কি আমাদের সাধিত, সরি এক একটা কি আমাদের যৌগিক শব্দ। এখন আমরা আলোচনা করবো, এখন আমাদের আলোচনা করবো কি যৌগিক শব্দ, রুটি বা আলোচনা করবো কি যৌগিক শব্দ। তো প্লিজ শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা আশা করি ভালো লাগছে, ক্লাসটা শুনছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করবো কি রুটি শব্দ। এখন আলোচনা করবো কি রুটি শব্দ, অর্থাৎ যে শব্দ, রুটি শব্দটা কি যে শব্দ, যে শব্দ প্রত্যয়, যে শব্দ প্রত্যয় আগে বলছিলাম যে শব্দ প্রত্যয়, যে শব্দ প্রত্যয় বা শব্দ যোগ, এই দুটো যোগে যেসব শব্দ বা প্রত্যয় মূল শব্দের প্রত্যয় মূল সাধিত শব্দ, মূল কি মূল সাধিত সাধিত শব্দের অর্থ, সাধিত শব্দের অর্থে অনুগামী না হয়ে অন্য অর্থ প্রকাশ করবে। কি বললাম? সেটা কি যুগে হতে হবে? প্রত্যয় এবং সাধিত যুগে হতে হবে। অর্থাৎ যে সকল শব্দ প্রত্যয় এবং সাধিত যোগে, যে সকল শব্দ প্রত্যয় এবং উপসর্গ যোগে মূল সাধিত শব্দের অর্থের অনুগামী না হয়ে, মূল মানে সাহিত্য শব্দ মূল শব্দের অর্থ অনুগামী না হয়ে অন্য কোনো অর্থকে প্রকাশ করবে সেই সব শব্দকে কী বলা থাকে? রুটি
শব্দ বা মূল শব্দ বলা হয়ে থাকে। যেমন স্যার হচ্ছে বস্তি, এখন স্যার আমরা পত্র যুগে বাঙালি হস্তযোগ দীর্ঘ, হস্তযোগ কি দীর্ঘ। এখন দেখো স্যার হস্তযোগ কি দীর্ঘ, হস্ত মানে কি হাত, দীর্ঘ মানে কি একটা ধরনের, তার মানে কি যার হাত তাকে বলে কি হস্তি না, হস্তি কি এক ধরনের কি জীবজন্তু বা এক ধরনের বনে জঙ্গলে বাস করে। এছাড়া এটা কি মূল সাহিত্য শব্দ অর্থ অনুগামী হলো না, কোনো অনুগামী না হয় কি অনুগামী ভেঙে পত্র ভেঙে কি বললাম সেটাকে মূল শব্দ সাহিত্য শব্দ কি অনুগামী না হয় অন্য কোনো অর্থ প্রকাশ করে, মানে কিন্তু একটা মানে হাত এখানে হস্তি মানে কি হাত এখানে আসার কথা, কিন্তু হস্তি মানে এখানে একদম হাত আসবে। যেমন এই ভাষা দেখো স্যার আরেকটা দিয়েছে গবেষণা, গবেষণা এখন স্যার কত দুটো ভাই গবেষণা কত স্যার না এই স্যার গো মানে কি গরু, আর এই সোনা মানে কি খোঁজা, গো মানে গরু, গো মানে কি গরু, গো মানে গরু, গো মানে কি গরু, আর হচ্ছে কি প্লাস এই মানে কি খোঁজা, এই মানে হচ্ছে খোঁজা। তো গবেষণা শব্দ অর্থ হচ্ছে কি গরু খোঁজা, আসলে কিন্তু এখানে কি গবেষণা শব্দ অর্থ কি গরু খোঁজা অর্থ এখানে ব্যবহার হচ্ছে না। গবেষণা মানে কি অধ্যয়নগত কোনো একটা জিনিস, যারা কি একটা জিনিস তৈরি করবে সেটা বলে কি মানে অনেক অধ্যয়ন করতে হয়, সেগুলোকে বলা হয় কি গবেষণা। এরকম স্যার আরও কি রুঢ়ি শব্দ রয়েছে, এসব কি আরও কি রুঢ়ি শব্দ রয়েছে। যেমন স্যার বাঁশি, যেমন কি বাঁশি মানে কি বাঁশি হচ্ছে এক ধরনের, বাঁশি মানে কি এক ধরনের কি বাঁশ জাতীয় জিনিস। স্যার বাঁশি কি এক ধরনের বাঁশ জাতীয় জিনিস। সাপোজ মনে করো এটা একটা মার্কার পেন, এটা স্যার এটা মার্কার পেন, এটা কিন্তু স্যার কী যুগে ধরে প্লাস্টিক যুগে, অনেক সময় স্যার এটা স্যার কি প্লাস্টিক যুগে দার্শনটা কি প্লাস্টিক যুগে যুক্ত হয়েছে। দেখো শুধু কি যেটা বলছি কি প্লাস্টিক যুগ তার সাথে মার্কার শব্দ মার্কার কি এক ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস, আবার এটা কিন্তু এক ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস। এই দুটার অর্থ কি দুটার শব্দ কিন্তু আলাদা। এরকম সাথে এটাও বাঁশি শব্দ অর্থ হচ্ছে কি এক ধরনের বাঁশ জাতীয় জিনিসকে বোঝায়, কিন্তু আসলে কি বাঁশ জাতীয় জিনিসকে বোঝায়, অর্থাৎ বাঁশি মানে কি বাঁশ দিয়ে তৈরি করে যে সুরের মন্ত্রণা সৃষ্টি করা হয় সেটাকে এক ধরনের বাদ্যযন্ত্রকে বলা হয়ে থাকে বাঁশি। এখানে আছে প্রবীণ, এটা হচ্ছে উপসর্গ জুড়ে, এটা কি উপসর্গ প্রবীণ মানে প্র হচ্ছে কি পুরাতন, প্রতে কি বয়স্ক, বিনতে কি যে বাঁশি বাজায়, বিনতে কি প্র মানে কি পুরাতন, প্র মানে প্রবীণ, হ্যাঁ প্রবীণ প্র মানে কি পুরাতন মানে কি বিজ্ঞ, আর বিন মানে কি বাঁশি, যিনি কি বা বিন মানে কি বিনা, বিন মানে কি সরি বিন মানে কি বিনা, অর্থাৎ তার কি প্রবীণ শব্দ অর্থ হওয়ার কথা ছিল কি পুরাতন বিনা, কিন্তু না প্রবীণ মানে কি এক ধরনের কি বয়স্ক অভিজ্ঞ মানুষকে বলা হয়ে থাকে কি প্রবীণ। এভাবে স্যার আরও আছে, এভাবে স্যার আরও আছে পাঞ্জাবি, এভাবে আরও আছে পাঞ্জাবি, তারপর সন্দেশ, তেল ইত্যাদিকে বোঝায় কি আমাদের শব্দ রুঢ়ি শব্দ। এখন আমরা আলোচনা করবো কি যৌগিক, এখন আলোচনা করবো কি যৌগিক শব্দ, এখন আলোচনা করবো কি যৌগিক শব্দ। এটা কি যৌগিক, আগে কি আমরা দুটি শব্দ দেখছিলাম কি যে সকল শব্দ প্রত্যয় এবং উপসর্গ যোগে কি করে সাহিত্য শব্দের মূল সাহিত্য শব্দের অনুগামী না হয় অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের কি রুঢ়ি শব্দ, সেটা কি আমাদের রুঢ়ি শব্দ। এখন এই যৌগিক শব্দ হচ্ছে কি এটা কি এটা ওই সেই শব্দের অর্থ, এটাও কি স্যার এটাও স্যার হচ্ছে কি অর্থাৎ এটা হলো কি যে শব্দ, হ্যাঁ এটা যে শব্দ শুধুমাত্র সমাজ যোগে বললাম, শুধুমাত্র সমাজ যোগে মূল সাহিত্য শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো
অর্থ প্রকাশ করবে। অর্থাৎ রুটি শব্দ কি শুধুমাত্র কি সমাসযোগে, আর কি যোগে সমাসযোগে, অর্থাৎ যে সকল শব্দ সমাসযোগে মূল সাহিত্য শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করবে তাকে কি বলা হয়ে থাকে, রুটি শব্দ বলা হয়ে থাকে। সেটা কি শুধুমাত্র কি সমাসযোগে বলতে হবে। যেমন স্যার পঙ্কজ, পঙ্কজ পঙ্কজ মানে কি, পঙ্কজ মানে কি, পঙ্কজ শব্দ হচ্ছে কি পঙ্কে জন্মদান, অর্থাৎ পঙ্কজ মানে কি পানিতে জন্মদান, পানিতে জন্ম দান। আচ্ছা পানি থেকে শুধু পঙ্কজ জন্মে, শামুক জন্মে, ঝিনুক জন্মে, মাছ জন্মে, আর অনেক কিছু ছোটো শৈবাল কি পানিতে জন্মে থাকে। তাই বলে কি স্যার এই পঙ্কজ মানে কি, অর্থাৎ তার দাঁড়ালো কি পানিতে যা জন্মে তার কি পঙ্কজ না, পঙ্কজ মানে কি শুধুমাত্র এখানে পদ্মফুল হিসেবে ব্যবহার হয়েছে। পঙ্কজ মানে কি এখানে সব পদ্মপথে ব্যবহার হয়েছে, অর্থাৎ মূল সাহিত্য শব্দ অনুগামী না হয় কি করলো সমাসযোগকে ভেঙে মূল সাহিত্য শব্দ অনুগামী না অন্য কোনো অর্থ প্রকাশ করছে না। এটা হচ্ছে কি সাহিত্য শব্দ, সরি রুড়ি শব্দ, সরি যোগ শব্দ। এখন স্যার দেখো মহাযাত্রা, যেমন স্যার মহাযাত্রা, মহাযাত্রা মানে কি আমরা একটা মিছিল নিয়ে দূরে কোথাও অনেকগুলো লোকজন নিয়ে যাচ্ছি, সেটা কি তার অনেকগুলো লোক দেখলে মহাসমারোহে একটা অনুষ্ঠান করছে, সেটা কি মহাযাত্রা না। তার মহাযাত্রা কি হচ্ছে মৃত্যু ব্যক্তি মানে কি মৃত্যু ব্যক্তির সৎক্রিয়া অনুষ্ঠান করার জন্য কি মহাযাত্রা শব্দটি কি ব্যবহার হয়ে থাকে। এখন দেখো স্যার এখন তোমার আর উদাহরণ দিতে সহজ মনে হয়ে যাবে জলধি, জলধি জলধি মানে যদি জল ধারণ করে, এটা স্যার আমরা কি সমাসযোগে ভাঙলাম, জল ধারণ করে যে তাকে কি জলধি বলা হয়ে থাকে, জল ধারণকে তাকে কি বলা হয় জলধি বলা হয়ে থাকে। কিন্তু জল কি শুধু কি জলধি ধারণ করে না, ধারণ করে না। মনে করেন একটা কি প্লেট বা একটা কি পাত্র কিন্তু সেখানে কি জল ধারণ করা যায়। যেমন স্যার আমাকে বোতলে পানি খায়, বোতলে কিন্তু স্যার একটা কি জল ধারণ করছে, এটা স্যার তাহলে কি দাঁড়ালো যা জল ধারণ করে সেটা কি তোমাদের জলধি না, জল ধারণ করতে তাকে এটা কিন্তু এখানে অর্থ এখানে তো জলধি শব্দ হচ্ছে কি সমুদ্র, জলধি শব্দ হচ্ছে সমুদ্র। স্যার এটা কি এক ধরনের যোগ শব্দ, এরকম সব দেখবো তোমাদের বইকে আরও অনেক রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন মানে এই মানে লেসন পার্টে আমরা আলোচনা করলাম কি শব্দের শ্রেণীবিন্যাস সম্পর্কে। শব্দ কি শব্দের শ্রেণীবিন্যাস, শব্দের দুইটা টপিক নিয়ে আলোচনা করা, গঠনগত এবং অর্থগতভাবে। গঠনগত শব্দকে শব্দকে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা মৌলিক শব্দ আর একটা কি সাহিত্য শব্দ। মৌলিক শব্দ কি ভাঙা যাবে না, ছেঁড়া যাবে না, মস্কানো যাবে না। যেমন গোলাপ, 3, 5, হাত, পা, নাক, চোখ, লোহা ইত্যাদি কি ভাঙা যাবে, এগুলো কি মৌলিক শব্দ। সাহিত্য শব্দ কি ভাঙা যাবে, সাহিত্য শব্দ কি ভাঙা যাবে, সেটা কী যুগে ভাঙা যাবে সমাসযোগে, প্রত্যয় যুগে, সন্ধি যুগে, বিরক্ত যুগে, এমনকি উপসর্গ যুগে কি ভাঙা যাবে। যেমন যে বলেছিলাম কি বিদ্যালয়, গবেষণা, হ্যাঁ গোপালী, হ্যাঁ চাঁদনি, ডুবন্ত, এগুলোকে আমি তাদের শিখেছিলাম। অর্থগতভাবে শব্দ কয় ভাগ করেছে 3 ভাগ, অর্থগতভাবে শব্দ কয় ভাগ করেছে 3 ভাগে। একটা হচ্ছে কি যৌগিক শব্দ, রূঢ় শব্দ, আর হচ্ছে কি রূঢ় বা রূঢ়ি শব্দ, আর হচ্ছে কি যৌগিক শব্দ। যৌগিক শব্দ কি যে শব্দ বুৎপত্তি হতো ব্যবহারিক অর্থ একই, তাকে বলে কি যৌগিক শব্দ। যেমন হচ্ছে স্যার গায়ক, তারপর হচ্ছে কি গায়ক, নাচনিওয়ালি, তারপর হচ্ছে কি কর্তব্য, বাবুয়ানা। হ্যাঁ দেখলাম কি হচ্ছে আমাদের কি যৌগিক শব্দকে আমরা দেখলাম। তো এখন কি করব আমরা, এখন কি হচ্ছে রূঢ়ি শব্দকে আমরা কত বলেছি, রূঢ়ি শব্দ অর্থ কি বুৎপত্তি অর্থ ব্যবহারিক অর্থ কি একই হবে না, অন্য কোনো অর্থ প্রকাশ করবে, সেটাই কি হচ্ছে রূঢ়ি শব্দ। যেমন স্যার গবেষণা, তারপর হচ্ছে কি হস্তি, বাঁশি, প্রবীণ, তারপর হচ্ছে সন্দেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা আলোচনা করলাম কি যৌগ শব্দ, তারপর আলোচনা করলাম কি যৌগ শব্দ। যৌগ শব্দ কি যে সমাজযোগ নিষ্পন্ন শব্দ সাহিত্য শব্দের কোনো না হবে অনুগত, যেমন জলধি, তারপর কি মহাযাত্রা, তারপর হচ্ছে কি হ্যাঁ সন্দেশ, পঙ্কজ ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো, সুস্থ হবে, এইগুলোকে আমরা এইগুলি পার্ট 1 ক্লাসটা কি শেষ করছি। আল্লাহ হাফেজ।